একজন মানুষ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল অনার্স ভর্তি হওয়ার পর আমার সাথে রিলেশনে যাবে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরে সে আমাকে বলল আমার সাথে সে রিলেশনে যেতে পারবে না, কারণ আমি তার থেকে হাইটে ছোট। সে মানুষের সামনে হাসি ঠাট্টা শুনতে পারবে না, তাই নিজের থেকে কোনো খাটো ছেলের সাথে প্রেম করবে না। শুধুমাত্র হাইট কম থাকার কারণে নিজের কাছের মানুষটা যে এভাবে পর হয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। অথচ সে একদিন আমাকে নিশ্চয়তা দিয়েছিল ভার্সিটিতে অ্যাডমিশনটা হয়ে গেলেই আমার সাথে নিয়মিত কথা বলবে, রিলেশনে যাবে। তার কথাতে আমি আশায় বুক বেঁধেছিলাম। তাকে আপন করে পাওয়ার স্বপ্ন বিভোর ছিলাম। কিন্তু স্বপ্নটা যে স্বপ্নই থেকে যাবে, কখনো বাস্তবে রূপ নেবে না, সেটা জানা ছিল না। ইশরাতের সাথে আমার প্রথম দেখা হয়েছিল আমাদের কলেজ নবীনবরণ অনুষ্ঠানে। আমি সবেমাত্র কলেজ পাশ করে অনার্সে ভর্তি হয়েছি। সেদিন কলেজে গিয়েছিলাম একটা দরকারে। সেদিন আমি ইশরাতকে প্রথম দেখি। সহজ সরল নিষ্পাপ মুখের একটা মেয়েকে দেখে আমার ভিতরে সত্তাটা হালকা কাঁপুনি সৃষ্টি হয়েছিল। তাকে দেখার পর মনে হয়েছিল আজকে হয়তো পৃথিবীর সবচেয়ে সুন্দর আর পবিত্র মুখের মানুষটাকে আমি দেখে ফেললাম। এই মানুষটাকে আমার দরকার, যে কোনো মূল্যে মানুষটাকে আমার দরকার। তাই দেরি না করে পরের দিন আমি ইশরাতের সাথে কথা বলি। কিছুদিন তাকে ফলো করি, তারপর সাহস করে একদিন তার কাছে ফোন নাম্বার চেয়ে বসলাম। সেও না করলো না। ফোন নাম্বার পেয়ে আমার ভেতরে যেন সমস্ত রাজ্যে সুখ বিরাজ করতে লাগলো। আমি ডানা ছাড়া পাখির মতো উঠতে লাগলাম, দৌড়াতে লাগলাম। হয়তো অনেকেই ভাবতে পারেন সামান্য নাম্বার পেয়ে এত খুশি হওয়ার কি আছে, কিন্তু অনেকের কাছে সামান্য হলো আমার কাছে অনেক কিছু। কারণ আমি জীবনে প্রথম কোনো মেয়ের কাছ থেকে নাম্বার চেয়েছি এবং সে দিয়েছে। ভালো লাগাটা এখানেই। নাম্বার নেওয়ার পর তার সাথে খুব একটা দেখা হতো না। ফোনে কথা হতো মাঝে মধ্যে। তারপর ফেসবুক, হোয়াটসঅ্যাপে অ্যাড হওয়ার পর ফোনেও কম কথা হয়। তার সাথে আমি টানা ১.৫ বছর নিয়ম করে কথা বলেছি। তখনও আমাদের প্রেমটা হয়ে ওঠেনি। হওয়ার দ্বারপ্রান্তে ছিল। একদিন তাকে ভালোবাসি কথাটা বললাম। সে বলল আমাকে তার ভালো লাগে, কিন্তু তার একটু সময় দরকার রিলেশনে যাওয়ার জন্য। তাছাড়া সামনে যেহেতু ইন্টার ফাইনাল পরীক্ষা ছিল, তাই সে চেয়েছিল পরীক্ষাটা ভালোভাবে দেওয়ার পরে আমার সাথে কথা বলা শুরু করবে, নিয়মিত, যেটাকে রিলেশনে বলা চলে। আমিও মেনে নিলাম, কারণ আমিও চাইতাম ইশরাত ভালো একটা রেজাল্ট করুক। তাই তার পরীক্ষার কয়েক মাস আগে থেকে আমি তার সাথে কথা হতো না। আমি চাইনি আমার জন্য তার পড়াশোনার ক্ষতি হোক। ইশরাতের ইন্টার পরীক্ষা শেষ হলো। শেষ হওয়ার পর সে বলল তার আর একটু সময় দরকার। অ্যাডমিশন দেওয়ার জন্য ঢাকা যেতে হলো কোচিং করার জন্য। সে অ্যাডমিশনটা পুরোপুরি শেষ করে আমার সাথে সম্পর্কে জড়াতে চায়। আমিও এবার মেনে নিলাম, কারণ মেনে নেওয়া ছাড়া উপায় নেই। কোনো উপায় ছিল না আমার। সে ঢাকাতে কোচিং করতে যাওয়ার পর কথা হতো না তার সাথে। সে নিজ থেকে কখনো ফোন দিত, আমিও কখনো ফোন দিতাম না। এটা ভেবে হয়তো সে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত, সেজন্য আমাকে ফোন দিতে পারে না। অ্যাডমিশন শেষ হলে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেল। সে চান্স পেয়েছে, এটার জন্য আমার ভিতরে কোনো কিছু কাজ করেনি। তার সাথে আমি রিলেশন কন্টিনিউ করব, এটার জন্য আমার ভিতরে অনেক উত্তেজনা কাজ করেছিল। কারণ আমি ২ বছরের বেশি সময় ধরে এই দিনটার জন্য অপেক্ষা করেছি। ঈশ্বর আমাকে জড়িয়ে ধরে ভালোবাসি বলবে। ঈশ্বর আমাকে ফোন দিয়ে বলল আমার সাথে দেখা করতে পারবে, অনেকদিন পর তার সাথে দেখা হবে। ভাবলাম তার জন্য কিছু নিয়ে যাই, কিন্তু টাকা না থাকার কারণে নিতে পারলাম না। বের হওয়ার সময় বাবা মায়ের ঝগড়াটা কানে বাজলো। যদিও এটা নিত্য নতুন ঘটনা, তবুও আমার প্রতিদিন খারাপ লাগে তাদেরকে এরকমভাবে ঝগড়া করতে দেখলে। হোক না খারাপ, তবুও তো তারা আমার বাবা মা। আমার মনে হয় আব্বু আম্মুর ডিভোর্সটা হয়েই যাবে। অনেক দিন ধরে কথাবার্তা চলছে। তাই আমি দুজন কারোর সাথেই কথা বলতে চাইতাম না। কারণ এই দুজন মানুষকেই আমি অনেক ঘৃণা করি। তারা অন্ততপক্ষে আমার কথা চিন্তা করে মানিয়ে নিতে পারত। সংসারটা করতে পারত। এই বয়সে যদি বাবা মায়ের ডিভোর্স হয়, তাহলে একটা ছেলের জন্য কতটা লজ্জাকর সেটা শুধু সেই বুঝবে যে এই পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। আমি ঈশ্বরের জন্য কোনো উপহার নিতে পারলাম না। হয়তো বাবার কাছে টাকা চাইলে দিত, বিনিময়ে কিছু কথা শোনাতো। তারপরে কেন জানি বাবা নামক মানুষটার কাছে টাকা চাইতে ইচ্ছে করলো না। তাই খালি হাতে ইসরাতের সাথে দেখা করতে চলে গেলাম। ইসরাত দাঁড়িয়ে আছে। আমি তার সামনে গিয়ে তাকে সরি বলা শুরু করলাম। কারণ আমি অনেকটা দেরি করে ফেলেছি। সে কিছু বলল না। নীরবতার দেওয়াল ভেঙে প্রথম কথাটাই আমি বললাম, কেমন আছো? ভালো আছি। আপনার কি অবস্থা? আমিও ভালো আছি। আপনাকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করালাম, সেজন্য দুঃখিত। ইটস ওকে, সমস্যা নেই।
আপনার সাথে কিছু কথা বলার ছিল। সেগুলো বলার জন্যই ডেকেছি। এখন আবার কিসের কথা শোনেন? এখন কোনো কথা হবে না। কিন্তু আপনার হাত ধরে হাঁটার প্রিপারেশন নিয়ে এসেছি বাসা থেকে। আজকে এই খোলা আকাশের নিচে আমি আপনার হাতটা ধরে কিছুটা পথ হাঁটতে চাই। আপনাকে নিজের অজান্তে গোপন কথাগুলো অকপটে বলে দিতে চাই। বলতে চাই আপনাকে আমার দরকার। চুপ করেন তো। আগে আমার কথাগুলো শুনবেন তো? আচ্ছা বলেন কি বলবেন? আমি ১ম এ ক্ষমা চাইছি, আপনার সাথে রিলেশনটা করতে পারব না। আমি আপনাকে নিশ্চয়তা দিয়েছিলাম ঠিকই, কিন্তু সেটা না বুঝে আবেগে দিয়ে ফেলেছিলাম। আমি এখন বাস্তবতা বুঝতে পারছি। আপনি আমার থেকে হাইটে ছোট। রাস্তা দিয়ে যখন আপনার সাথে একসাথে হাঁটবো, তখন হয়তো অনেকে হাসাহাসি করবে। আমি এগুলো মেনে নিতে পারবো না। আরও অনেক কারণ বলতে পারতাম। কিন্তু আমি মেন কারণটাই বললাম। রিলেশন না করার জন্য আপনি আমাকে যা খুশি বলতে পারেন, খারাপ মেয়ে ভাবতে পারেন, গালিগালাজ করতে পারেন, নিজের রাগটা আমার উপর ঝাড়তে পারেন কিংবা থাপ্পড়ও মারতে পারেন। যা ইচ্ছা বলতে পারেন আপনি। আমি শোনার জন্য প্রস্তুত আছি। কারণ আমি জানি নিজের স্বার্থের জন্য আমি আপনার সাথে যেটা করেছি সেটা করা উচিত হয়নি। কিন্তু আমি আশেপাশের মানুষের কটু কথা নিতে পারবো না। হয়তো আপনি আমাকে অনেক কিছু বুঝাবেন, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে সরে আসবো না। আপনার খারাপ লাগলেও মেনে নিতে হবে। তাই যা বলার আজকেই বলবেন। আজকের পর থেকে আপনি কখনো আমাকে ফোন দিতে পারবেন না, মেসেজ দিতে পারবেন না। দিলে আমি আমার পরিবারকে জানাতে বাধ্য হব। আমি এতক্ষণে ইশরাতের কথাগুলো বোকার মতো দাঁড়িয়ে স্তব্ধ হয়ে শুনছিলাম। কেন জানি বিশ্বাস হচ্ছিল না কথাগুলো ইশরাত আমাকে বলছে। কিন্তু কষ্ট হলেও বিশ্বাস করতে হলো। কারণ পৃথিবীর সব কিছু অবিশ্বাস করা গেলেও নিজের চোখ আর কানকে তো কখনো অবিশ্বাস করা যায় না। পারিবারিক অশান্তিটা থেকে ভেবেছিলাম ইশরাত আমাকে মুক্তি দিবে। কারণ তার সাথে কথা বললে দিন দুনিয়ায় কিছু মনে থাকতো না আমার। আমি বাবা মায়ের কথা ভুলে যেতাম, তাদের মাঝে কী চলছে, ভবিষ্যতে কী হবে, এগুলো মনে হতো না। যখন তার সাথে কথা বলতাম, আমি অনেকটা সময় পর ইশরাতের কথাগুলি বিপরীতে বললাম, না ঠিক আছে, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। আপনি যে কটা দিন আমার সাথে কথা বলেছেন তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আমার জীবনে ভালো থাকার মুহূর্ত খুব একটা নেই, খারাপ থাকার পরিমাণটা বেশি। কিন্তু আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি অনেকটা ভালো অনুভব করেছি। বিশেষ করে যখন আপনার সাথে কথা বলেছি, যখন আপনাকে নিয়ে ভেবেছি, সেই সময়টা আমি ভালো থাকতাম। আপনি আমাকে ভালো কিছু সময় উপহার দিয়েছেন, এটাই অনেক কিছু আমার কাছে। আপনার উপর আমার কোনো রাগ নেই, কোনো অভিমান নেই। আপনাকে কখনো ফোন দিব না কিংবা মেসেজও দিব না। আপনি আমাকে নিয়ে চিন্তা করিয়েন না। আপনি নিশ্চিন্তে আপনার নতুন জীবন শুরু করেন। আমি কখনোই আপনার পথের কাঁটা হয়ে রাস্তা আটকাবো না। কথাগুলো বলে আমি ঈশ্বরের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে আসলাম। আমি চাই না জীবনে দ্বিতীয়বারের মতো আবার এই মানুষটার সাথে নতুন করে দেখা হোক, কথা হোক। তাকে একটাবার বলতে চেয়েছিলাম, তার হাত ধরে কিছুটা পথ হাঁটতে চাই আমি। হয়তো সে না করতো না। ১ম বার এবং শেষবারের মতো তার হাতটা ধরতে দিত। কিন্তু যে হাতটা সবসময়ের জন্য আমাকে ছেড়ে চলে গেছে, সেই হাতটাই ধরে বা কী লাভ? শুধু আফসোসের পাল্লা ভারী করে হবে, এর বেশি কিছু নেই। বাসায় গিয়ে মন খারাপ করার মতো অবস্থা ছিল না। কারণ ভেতরটা আগেই ক্ষতবিক্ষত হয়ে ইসরাত ওই একটা কথাতে। সে যদি অন্য কোনো কারণে রিলেশন না করতো, তাহলে আমার অতটা খারাপ লাগতো না। কিন্তু সে আমার হাইট নিয়ে কথা বলল। অথচ এটাতে আমার কোনো হাত ছিল না। থাকলে নিশ্চয় ২-৩ ইঞ্চি হাইট বাড়িয়ে নিতাম। তাই তো বাড়ি গিয়ে দেখলাম বাবা-মা দুজনে আহত অবস্থায় পড়ে রয়েছে। তখন আর কিছু ভাবতে ইচ্ছা করছিল না। একটা মানুষ তো এত মন খারাপ নিয়ে বেঁচে থাকতে পারে না। কিন্তু আমাকে বাঁচতে হচ্ছে। হয়তো ভবিষ্যতে হবে। বাবা মাকে আঘাত করেছিল, সেটার বিপরীতে মাও বসে থাকেনি। বাবার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিয়েছে। মায়ের নাক মুখটা ফুলে গিয়েছে। বাবার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি কারো জন্যই মায়া দেখাতে পারলাম না। আমার কথাটাই সত্যি হলো। কিছুদিনের মধ্যে তাদের ডিভোর্স হয়ে গেল। আমি ভেবেছিলাম আমাকে নেওয়ার জন্য কাড়াকাড়ি লেগে যাবে। বাবা-মা দুজনেই আমাকে নিতে চাইবে, কিন্তু কেউ আমাকে নিতে চাইল না। বাবা-মাকে বলল, "তোর মতো খারাপ মানুষের সন্তান আমি আমার কাছে রাখতে পারব না।" বাবা বলল, "এই সন্তানটা আমার না। তুই একটা নষ্টা মহিলা। এটা তোর সন্তান, আমার না।" আমার কেন জানি কান্না পাওয়ার বদলে হাসি পাচ্ছে। আমার বাবা আমাকে পরিচয় দিচ্ছে না নিজের সন্তান বলে, মাও পরিচয় দিচ্ছে না। আসলে আমার পরিচয়টা কি আমি নিজেও জানি না। এরা কি আমার আসল বাবা-মা? বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। এই দুজন মানুষের জন্য জন্মদাতা পিতা-মাতা। কিন্তু তারা তাদের দাম্পত্য জীবনের অশান্তির জন্য আমাকে অস্বীকার করতে চায় না। দোষটা বাবা-মাকে দিব নাকি নিজের ভাগ্যকে দিব, বুঝতে উঠতে পারি না আমি। মা চলে যাওয়ার আগে আমাকে কিছু দিয়ে যায়নি, বলেও যায়নি। বাবা চলে যাওয়ার করুণা করে বাড়িটা দিয়ে গেছিল, সাথে কিছু গ্রামের জমি জায়গা।
2 মাসের মাথায় শুনেছি পারলাম বাবা-মা দুজনে আবারও বিয়ে করছেন, তবে সেটা আলাদা, আলাদা। আমি আবারও হাসলাম। সাথে একটু অশ্রু ঝরালাম। বাবা-মা এই বয়সে বেঁচে থাকার সঙ্গী পেয়ে গেল, অথচ আমি একজন সঙ্গী পেলাম না। আমার গ্রামে ভালো লাগছে নয়, একাকিত্বের জীবনটা প্রাণহীন জীবনের মতো। ভয় হতে লাগলো নিজেকে নিয়ে। কে জানে কখনো হয়তোবা সুইসাইড নামক শব্দটা নিজেকে বেঁধে ফেলবে। তাই সিদ্ধান্ত নিলাম কোলাহলপূর্ণ এক শহরে চলে যাব। জমি জমা বাড়িঘরগুলি বন্ধক রেখে যা পেলাম সেটা নিয়ে রওনা হলাম অপরিচিত শহর ঢাকা। আমি ঢাকায় গিয়ে কিছু একটা করতে চেয়েছিলাম। ছোট হলেও কিছু করব, এই চিন্তা নিয়ে আমি ঢাকাতে আসি। কিন্তু লোক না থাকার কারণে আমি কিছু করতে উঠতে পারতেছিলাম। হঠাৎ একটা শপিং মলে সিকিউরিটি গার্ডের চাকরি পাই। আমি সেখানে ঢুকে পড়ি। অন্তত মানুষের মাঝে থাকতে পারবো। এই শহরের বিচিত্র রকমের মানুষগুলোকে খুব কাছ থেকে দেখতে পাবো। আর মাস শেষে যে টাকাগুলো পাবো ওটা দিয়ে কোনো মতনে চলে যাবে। আর যদি পারি নিজের ভাঙাচোরা লেখাপড়াটা চালিয়ে যাব। শপিং মলের নিচে দাঁড়িয়ে ডিউটি করছিলাম। হঠাৎ করে লক্ষ্য করলাম কয়েকটা মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমার দিকে বলতে শপিং মলের দিকে। তাদের মধ্যে একজনকে চেনা চেনা লাগছে, কিন্তু চিনতে পারছি না। একটা সময় চিনতে পারলাম মানুষটাকে। আমি কখনো ভাবিনি ঈর্ষাদের সাথে আমার কখনো দেখা হবে। সেটা এই পরিস্থিতি। ঈশ্বর আমাকে দেখার পরে হয়তো ভাববে তার সিদ্ধান্তটা ঠিকই ছিল। সে যা করেছে সেটাই ঠিক। আমি কোনো কালেই তার যোগ্য ছিলাম না। আমার সাথে রিলেশনে না থাকলে হয়তো তার বান্ধবীর সামনে তাকে আজকে লজ্জাজনক একটা পরিস্থিতি পড়তে হতো। অনেক বড় বাঁচা বেঁচে গেছে, কিন্তু আমি তো বাঁচতে পারলাম না। ঈশ্বরের সামনে পড়তেই হলো আমাকে। তার আগে 6 মাস আগে তুচ্ছ একজন মানুষ ছিলাম, আজও তুচ্ছ একজন মানুষ হিসেবেই দেখা হবে। এটা ভাবতেই লজ্জায় মরে যেতে ইচ্ছে করছিল, কিন্তু ইশরাতের মুখোমুখি হওয়া ছাড়া আমার কিছু করার ছিল না। ইশরাতকে দেখা মাত্র না চাইতে আমার মাথাটা কেন জানি নিচু হয়ে গেল। আমি চাইছিলাম না সে আমাকে না দেখুক। তার সাথে দ্বিতীয়বারের মতো দেখা করার আমার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু পরিস্থিতি আমাকে হয়তো দেখা করিয়েই ছাড়বে। মাথা নিচু করলে ইশরাত আমাকে ঠিকই চিনে নিল। আমাকে দেখা মাত্র বলে উঠল, আরে আমিনুল যে, আপনি এখানে কিভাবে? আর এই পোশাকে কেন? আমি আবারও মাথা নিচু হয়ে করলাম। হয়তো লজ্জায় কিংবা তার চোখের দিকে তাকাতে ইচ্ছা করছিল না। সে কারণেই হোক আমার তার দিকে তাকাতে ইচ্ছে করছিল না। এই মানুষটাকে প্রচণ্ড ঘৃণা করি আমি। তার চোখের দিকে তাকাতেও ঘৃণা হয়। তবে সেটা আমি কখনো তার সামনে প্রকাশ করব না। আমি সবসময় একান্ত গোপনে ঘৃণা করে যাব তাকে। এই ঘৃণার পরিমাণটা প্রতিনিয়ত তীব্র থেকে তীব্রতর হবে। যে আমার ভিতরের ক্ষতবিক্ষত করেছে, আমি ক্ষমা করলেও আমার ভিতরের সত্তাটা তাকে কোনোদিন ক্ষমা করবে না। আমি ঈশ্বরের দিকে না তাকিয়ে নিচু সময় বললাম, দেখতেই তো পাচ্ছেন সিকিউরিটি গার্ড হিসেবে আছি। তারপরে জিজ্ঞাসা করা কি আছে? আমার কথার বিপরীতে ইসলাম বলল, হ্যাঁ তা অবশ্য ঠিক। তা কেমন আছে আপনি? অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। আমি বিষণ্ণ মুখে বললাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি তো চাননি কখনো আমাদের দেখা হোক। যোগাযোগ করতে না করেছেন, হয়তো সৃষ্টিকর্তা আপনার কথাটা শুনেছে। তাই এতদিন আমাদের দেখা হয়নি, কথা হয়নি। আমাদের কথোপকথন শুনে ঈর্ষাদের বান্ধবী মাঝে একজন জিজ্ঞাসা করলো, ছেলেটা কে রে? ঈর্ষাদ জবাবে বলল, তেমন কেউ না, পরিচিত আর কি, আমাদের গ্রামের ছেলে। দেখা হয়ে গেল সেজন্য একটু কথা বললাম। আমি শুধু ইশরাতকে দেখছিলাম আর ভাবছিলাম একটা মানুষ নিজের প্রেস্টিজ রক্ষার জন্য কত সুন্দর মিথ্যে কথা বলতে পারে। সেদিনও সে আমাকে ছেড়ে গিয়েছিল সমাজের দোহাই দিয়ে। আজও সে ওই একই কারণে আমাকে প্রাক্তন হিসেবে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে। আমার প্রাক্তন হিসেবে পরিচয় দিলে কি সত্যি সত্যি তার বান্ধবীদের সামনে তার মাথা নিচু হয়ে যাবে? তার বান্ধবীরা তাকে নিয়ে হাসাহাসি করবে? সে যে একটা সিকিউরিটি গার্ডের ছেলের সঙ্গে প্রেম করেছে, তাহলে কি ভাববো উঁচুতলার মানুষগুলো নিম্নবিত্ত মানুষগুলোকে এখনও মানুষ হিসেবে মেনে নিতে পারে না? ইসরতের বান্ধবীরা আমার দিকে কেমন যেন নিচু মানসিকতা নিয়ে তাকিয়েছিল, শুধু একটা মেয়ে ছাড়া। মেয়েটাকে দেখে সে অবশ্য বোঝার উপায় নেই সে উঁচু শ্রেণীর মানুষ নাকি নিচু শ্রেণীর মানুষ। তবে তাকে দেখে অন্তত বোঝা গেছে সে একজন মানুষ। তার গায়ের পোশাকগুলো ছিল খুব নর্মাল। মধ্যবিত্ত পরিবারের সাধারণ একটা মেয়ে মনে হয়েছিল তাকে। সে হয়তো কিছু আঁচ করতে পেরেছিল ঈর্ষাদের মাঝে আমার কিছু একটা আছে। ঈর্ষাদের সাথে ব্রেকআপের পরে আমার কখনো কোনো মেয়েকে ভালো লাগা তো দূরের কথা, কখনো কোনো মেয়ের সাথে কথা বলার সাহসও হয়নি। কারণ আমি জানতাম আমি আমার মতো তুচ্ছ একজন মানুষকে কোনো মেয়ে ভালোবাসবে না। এই যুগে তার যত টাকা আছে, তার যোগ্যতা আছে, তার তত ভালোবাসার মানুষ আছে। আর যাদের টাকা নেই, দেখতে অসুন্দর, তারা মন থেকে কাউকে ভালোবাসতে চাইলেও বিপরীত পাশের মানুষটা কখনো সাড়া দেয় না। সাড়া দিলে একসময় চলেই যাবে। এটা ভেবে ঈশ্বর চলে যাওয়ার পর কখনো কোনো মেয়ের সাথে কথা বলার চেষ্টা করিনি। ঈশ্বর তার স্বামীর বান্ধবীরা চলে গেল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, কেননা অপরিচিত এই মানুষগুলোর সামনে খুব অস্বস্তি লাগছিল।
নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। কেন জানি মনে হচ্ছিল তাদের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো মানুষ এখনো হয়ে উঠতে পারিনি। তবে ওই মেয়েটার কথা খুব করে কথা বলতে ইচ্ছে করছিল আমার, কিন্তু পরক্ষণে আমার অতীতে আমাকে মনে করিয়ে দিল মানুষকে বিশ্বাস করলেও মানুষের ভালোবাসার পরিধিটাকে বিশ্বাস করা উচিত নয়, কারণ সে মানুষের ভালোবাসার পরিধি পরিবর্তনশীল। এই পরিধিটা কখনো কাউকে এক পৃথিবীর ভালোবাসা নিয়ে বুকে টেনে নিবে না, আবার কখনো প্রচণ্ড ভরা ঘৃণা ভরা দুঃখ দিয়ে দূরে ঠেলে দিবে না। প্রথম দিকে ঈর্ষা তো এমন ছিল, কিন্তু সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে তার পরিবর্তন আমাকে বুঝিয়ে দিয়েছে মানুষের ভালোবাসা কখনো এক থাকে না। এটা সময়ের সাথে বাড়বে না হয় কমবে। আমার বেলা কমেছে, কমতে কমতে সেটা ভ্যাকুয়ামে পরিণত হয়েছে। সে কারণে আমার ভালোবাসা পূর্ণতা পায়নি। যদি ভালোবাসার মানুষের মাঝে সবসময় এক থাকতো, পরিবর্তন হতো না, তাহলে আমার আর ঈর্ষাদের সম্পর্কটা টিকে থাকতো। ডিউটি শেষ করে বাসায় ফেরার সময় দেখলাম ২-৩ জন লোক একটা লোকের সাথে ধস্তাধস্তি করছে। আমি এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি লোকটার কাছে পৌঁছানোর আগে তারা তাকে চাকু মেরে চলে গেল। আমি গিয়ে লোকটাকে আহত অবস্থায় পেলাম। রক্ত বেরোচ্ছিল লোকটার পেট থেকে। আমি কি করব বুঝতে পারছিলাম না। অপরিচিত হলে মানুষটাকে কেন জানি বাঁচাতে ইচ্ছা করছিল। একটু এগিয়ে গিয়ে একটা সিএনজি ডাক দিলাম। তারপর তাকে নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। আমি প্রথমে ভেবেছিলাম কি দরকার অজেনা অচেনা একটা মানুষের জন্য এত কষ্ট করা, হয়তো দেখবে যাবে হাসপাতালের বিলগুলো আমাকে দিতে হবে। তারপরও নিজের ভিতরে মনুষ্যত্বটা বলে উঠলো তাকে হাসপাতালের জন্য বাঁচানোর জন্য হাসপাতালে নিয়ে যাই। মানুষ হিসেবে যদি এটুকু করতে না পারে, তাহলে নিজের কাছে নিজেই কখনো মানুষ হিসেবে পরিচয় দিতে পারবো না। কিন্তু আমি নিজের কাছে সবসময় একজন মানুষ হয়ে বেঁচে থাকতে তাই লোকটাকে না চেনা সত্ত্বেও হাসপাতালে নিয়ে গেলাম। আমি তাকে নিয়ে যখন পৌঁছালাম তখন সে অজ্ঞান, তার ফোন লক করা। তাই তার কোনো আপনজনের সাথে যোগাযোগ করতে পারলাম না। যা সব করতে হলো নিজেকেই করতে হলো। ফিলিংসটা খারাপ না, ভালো কাজ করার মাঝে আলাদা একটা ভালো লাগা কাজ করে। কিন্তু সমস্যা ওই একটাই, টাকার সমস্যা। এই দুনিয়াতে টাকাই সমস্যা, বড় সমস্যা। আর সেটা যদি আমার মতো চালচুলোহীন একটা ছেলের ক্ষেত্রে হয়, তাহলে সমস্যাটা শুধু বড় না, অনেক বড়। যদিও আমি গ্রাম থেকে যে টাকাগুলো নিয়ে এসেছি সেগুলো এখনও তেমন খরচ হয়নি, তারপরেও আজকে অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। বাড়ি থেকে আসার সময় ৩ লক্ষ টাকা নিয়ে ঢাকাতে এসেছিলাম। আজকে সেখান থেকে ২০,০০০ টাকা খরচ হয়ে গেলেও সেটাও অজানা অপরিচিত একজন মানুষের জন্য। ডাক্তার যখন বলল ২৪ ঘন্টা পর জ্ঞান ফিরবে, তখন মনটা খারাপ হয়ে গেল। আমি আমার ফোন নাম্বার আর ঠিকানা দিয়ে বাসায় চলে আসলাম। সারাদিন অনেক ধকল গিয়েছে, তাই শরীরটা অনেক ক্লান্ত লাগছিল। বিছানায় গা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। ঘুম থেকে উঠলে দেখলাম অফিস টাইম, আর বেশি তার সময় নেই। তাড়াহুড়ো করে চলে যাওয়ার সময় ফোনটা রুমের মধ্যে রেখে গেলাম। সেটা বুঝতে পারলাম শপিং মলে গিয়ে। ফোন নিয়ে তেমন কোনো লাভ নেই। কারণ ফোনে টেপাটেপি করলে চাকরি থেকে বাদ দিবে। তাই ফোন নিলেও কখনো বের করা হয় না। দুপুরে ১ ঘন্টা বিরতি দেওয়ার সময় এই সময় বাসায় গিয়ে লাঞ্চ করে আসি। যেহেতু বাইরে খাওয়ার মতো অত বড় চাকরি আমি করি না, সেহেতু কষ্ট হলেও দুপুরে খাওয়ারটা প্রতিদিন বাসা থেকে এসে খেয়ে যাই। কিন্তু আজকে আর বাসায় গেলাম না। লাঞ্চ বিরতির সময় হওয়ার সাথে সাথে হাসপাতালে গেলাম। কিন্তু সেখানে গিয়ে মনটা খারাপ হয়ে গেল। লোকটি নাকি তার আপনজন এসে বাড়িতে নিয়ে গেছে। আমি ভেবেছিলাম সুস্থ হওয়ার পর তাকে সব খুলে বলবো। ভালো মানুষ হলে তার পিছনে আমি যে টাকাগুলো খরচ করছি সেগুলো দিয়ে দিবে। কিন্তু সেই সুযোগটা আর হলো কই? একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করলো না। সেখানে টাকাটা আশা করা বোকামি। যে জন্য নিজের ঠিকানা আর ফোন নম্বর দিয়ে গেছিলাম, যাতে করে আমি না আসতে পারলে আমার সাথে যোগাযোগ করে। কিন্তু সেটাও হলো না। হয়তো লোকটা আসলে অনেক দরিদ্র, এটা বলেই নিজেকে সান্ত্বনা দিলাম। তবে আমার কাছে ২০,০০০ টাকা অনেকগুলো টাকা। এই টাকা নিয়ে আমার ২ মাস চলে যেত। তারপর জিনিসপত্র না চাইতেও মেনে নিতে হয়। কিছু করার থাকে না। সব কিছু আমার হাতে থাকে না। তবে লোকটাকে যদি আমার সাথে দেখা করতে বলতো, তার টাকা দেওয়ার সামর্থ্য নেই, তাহলে হয়তো খারাপ লাগতো। কিন্তু তার জন্য এত কিছু করলাম, আর সে দেখা না করলো আমার সাথে, এটা ভেবে খারাপ লাগছে। মনে হচ্ছে অপরিচিত মানুষকে সাহায্য করাই উচিত হয়নি। আমি হাসপাতাল থেকে সোজা ডিউটিতে চলে গেলাম। সেখানে গিয়ে কিছুটা সময় পেলাম। সেই সময়টা হালকা কিছু খেয়ে নিলাম। আমি কোনোভাবে কালকের ঘটনা ভুলতে পারছি না। মানুষ কিভাবে এতটা অকৃতজ্ঞ হতে পারে? বারবার শুধু এটাই ভাবছিলাম। এমন সময় একটা কালো রঙের মাইক্রোবাস এসে শপিং মলের সামনে থামলো। ভিতর থেকে একটা লম্বা চওড়া ২ জন মানুষ নেমে আমাকে বলল, আপনি কি আমিনুর রহমান? আমি বললাম, জি, আমি আমিনুর রহমান। কিন্তু আপনারা কারা? আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে গাড়িতে উঠালো তারা। আমি কিছুক্ষণের জন্য বোকা বনে গেলাম। আমি মাইক্রোতে ওঠার পর তাদেরকে বললাম, ভাই, আমি গরিব মানুষ,
ছোটোখাটো একটা চাকরি করে আমাকে কিডন্যাপ করে আপনাদের সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। কারণ বিনিময়ে আপনারা আমার কাছে কিছুই পাবেন না। আমার এই শহরে কেউ নেই। আমি একা মানুষ। আর আপনারা কি মনে করেন একটা সিকিউরিটি গার্ডকে কিডন্যাপ করছেন? আমি বুঝতে পারতেছি না। আমার কথা প্রতিউত্তরে তাদের মাঝ থেকে একজন বলে উঠল, আপনি বেশি কথা বলেন। আপনাকে আমরা কিডন্যাপ করছি এটা কে বলল? আপনি চুপ করে বসে থাকুন, সময় হলে বুঝতে পারবেন। আমরা আপনাকে কোথায় নিয়ে যাচ্ছি এবং কেন নিয়ে যাচ্ছি। আমি তাদেরকে আবারও বললাম, ভাই দেখেন, অনেক কষ্ট করে চাকরিটা পেয়েছি। এখন যদি আপনাদের কারণে চাকরিটা চলে যায় তাহলে অনেক বড় বিপদে পড়ব। দয়া করে আমাকে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে দিয়ে আসুন। আমার উম জানা মতে আমি কখনো কারো এমন কিছু করি নাই যে কারণে কেউ আমাকে তুলে নিয়ে যাবে। আমার মনে হয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনারা ভুল মানুষকে নিয়ে যাচ্ছেন। পরে হয়তো ঠিক মানুষকে খুঁজে পাবেন। মাঝখান থেকে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমার কথা যেন তাদের কানেই ঢুকলো না। এত কিছু বলার পরেও তাদের মুখ থেকে কোনো কথা বের হলো না। একজন শুধু হেসে দিয়ে বলল, আপনি জানেন আপনি অনেক বোকা, সহজ সরল একজন মানুষ। এত বেশি বোকা হলে এই শহরে টিকে থাকতে পারবেন না। এখন টিকতে হলে মানুষ ঠকাবে। সহজ সরল মানুষেরা ঢাকাতে কিছু করতে পারে না। আপনাকে আমরা যার কাছে নিয়ে যাচ্ছি সে আপনাকে জবটা এমনিই করতে দিতে পারবে। কাজেই আপনি আপনার চাকরি নিয়ে চিন্তা করবেন না। আর আপনি আপনার চাকরি চলে যায় তাহলে সেই আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। কাজেই এত টেনশন করিয়েন না। আপনাকে যদি আমরা অপহরণ করতাম তাহলে এত কিছু বলার সুযোগ দিতাম না। হাত মুখ বেঁধে রাখতাম। কিন্তু আমরা কি করেছি? করিনি। কাজেই চুপ করে বসে থাকুন। আর কোনো কথা বলবেন না। আমি চুপ করে বসে রইলাম, কোনো কথা বলব না বলে ঠিক করলাম। কারণ কপালে যা আছে সেটাই বিধাতার লেখা। আমি চাইলেও সেটা বদলাতে পারব না। তবে খারাপ লাগছিল এটা ভেবে, মাস শেষ হতে আর কয়েকদিন বাকি ছিল। ঘটনার আর কয়েকদিন পরে হয়তো ঘটলে ১ম মাসের বেতনটা পেতাম। কি দুনিয়া! কালকে একজনের উপকার করলাম আর আজকে নিজেই বিপদে পড়লাম। অনেকটা সময় পরে বড়সড় একটা বাড়ির সামনে মাইক্রোটা থেমে পড়ল। আমাকে বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হলো। আমি কিছু বুঝতে পারছিলাম না, তবুও নিজের ভিতরে কিছুটা কৌতূহল কাজ করছিল। যে লোকটা আমাকে ধরে আনলো সে কি আমার উপকার করতে চায় নাকি ক্ষতি করতে চায়, এই জিনিসটা আমার মস্তিষ্কে নিউরনে ঘুরপাক খাচ্ছিল প্রতিনিয়ত। আমি লোকটাকে দেখার জন্য স্বভাবত উত্তেজিত হচ্ছিলাম, কিন্তু যখন মানুষটাকে দেখলাম আমি দেখলাম, তখন নিজের অজান্তে আমি চুপ হয়ে গেলাম। আমি যেন নিজেকে বিশ্বাস করতেই পারছিলাম না এই মানুষটা আমাকে ধরে এনেছে। হ্যাঁ, আমার বাবা আমাকে ধরে এনেছে। ধরে আনার অবশ্য কারণও আছে। কারণ সে ভালো করেই জানতো তার টাকাতে আমি আসতাম না। তাই এমনভাবে তার কাছে নিয়ে এসেছে। উনি ১ম এ কথাটা বলল, তোমাকে এভাবে আনার জন্য আমি দুঃখিত। তবে এভাবে ধরে নিয়ে আসা ছাড়া কোনো উপায় ছিল না। তাই বাধ্য হয়ে এই পদ্ধতি বেছে নিয়েছি আমাকে। আমাকে এভাবে নিয়ে আসার কারণ কি? তুমি আমার একমাত্র সন্তান। তোমাকে দেখার ইচ্ছে হচ্ছিল। আরও কিছু কারণ আছে। আচ্ছা, আজকে মনে হচ্ছে আমি আপনার সন্তান? আর যেদিন আমাকে গ্রামে একা রেখে চলে এসেছিল সেদিন কি মনে ছিল না আমি কে? কি পরিচয় আমার? আপনি তো সেদিন চিৎকার করে বলেছিলেন আমি আপনার সন্তান নই, আমি অন্য কারো সন্তান। আপনি আমাকে স্বীকার করতে চাননি। তবে আজ কেন এত সহানুভূতি দেখাচ্ছেন? কারণ কি? কোনো কারণ নেই। তুমি আমার সন্তান, তুমি আমার সাথে থাকবে আজ থেকে। আমার সহায়তা সম্পত্তি যা কিছু সবই তোমার। এসবের একমাত্র উত্তরাধিকারী তুমি। কিন্তু আমি এত টাকা পয়সাওয়ালা বিলাসবহুল কোনো জীবন চাইনি। আমি চেয়েছি আপনাদের দুজনকে নিয়ে একটু সুখে শান্তিতে, একটু তৃপ্তির ঢেকুর তুলে বেঁচে থাকতে। কিন্তু আপনারা কি মনে করলেন? আপনারা নিজেদের সুখের জন্য আমাকে ছেড়ে চলে গেলেন। ওই মহিলার কথা তুমি ভুলে যাও। আজ থেকে তুমি তোমার নতুন মায়ের সাথে থাকবে। আর তাকেই মা বলে ডাকবে। যেখানে আপনার সাথে দেখা হওয়ার পরে একবারও বাবা বলে ডাকলাম না, সেখানে যে মহিলাটা আমার মায়ের সংসার ভেঙে দিয়েছে তাকে কিভাবে মা ডাকবো? আর আপনি ভাবলেন না কি করে একটা মহিলাকে আমি মা ডাকবো? আমি হয়তো চাইলে কাউকে বাবা কিংবা মা ডাকতে পারবো না কখনো। কারণ এই ডাকটার প্রতি আস্তে আস্তে কচ্ছপ গতিতে আমার ভিতরটাতে অনেকটা ঘৃণার তৈরি হচ্ছে। ঘৃণার ভালোবাসায় পরিণত করো। তোমাকে বিলাসবহুল চিন্তাহীন একটা জীবন উপহার দিতে চেয়েছি। আমি এখানে বাবা হিসেবে সফল। না, আপনি কখনো বাবা হিসেবে আদর্শ বাবা ছিলেন না। আপনি শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করেছেন সবসময়। আপনার কাছে যেখানে ১,০০০ চাইলে আপনি দিতে ১,০০০ বার চিন্তা করতেন, সেখানে আজকে আমাকে বিলাসবহুল জীবন উপহার দিতে চেয়েছেন। নিশ্চয়ই এর পিছনে বড় কোনো কারণ আছে। হ্যাঁ, কারণ আছে। তবে সেটাতেও তোমার লাভ নিহিত। তো কী কারণ? আর কেমন ভালো নিহিত? একটা সুন্দরী মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করলে আপনার কী লাভ? উনি আর আমার কোনো কথার উত্তর দিলেন না। উনি একটা মহিলাকে আমার সামনে নিয়ে আসলেন। ওর নাম আয়েশা। আজ থেকে তুমি ওকে নিজের মায়ের মতো দেখবে।
এবং মা বলে ডাকবে। ও চেয়েছে বলেই আমি তোমাকে নিয়ে এসেছি। বাবা নামক মানুষটা ছুড়ে দেওয়ার কথাগুলো বিপরীতে আমি বললাম, মায়ের মতো দেখবো তবেই মা বলে ডাকবো না কখনো? কারণ আমি নিজের মাকেই মা বলে ডাকতে ঘৃণা করি, সেখানে এই মহিলাকে মা ডাকার তো কোনো প্রশ্নই আসে না। আর এখন তো ক্লিয়ার হলো আপনি নিজের ইচ্ছেতে আমাকে এখানে আসেননি। আপনার বউ চেয়েছে তাই এসেছেন। আবার যখন আপনার বউ চাইবে আমাকে বের করে দিবেন। আমার কথাগুলি শেষ হওয়ার সাথে সাথে মহিলাটা বলে উঠল, ভুল বুঝছো বাবা তুমি। হ্যাঁ, আমি মানছি আমি তোমার মায়ের সংসার ভেঙেছি। তবে আমি সত্যি জানতাম না তোমার বাবার সংসার আছে, সন্তান আছে। আর যখন জানতে পেরেছি তখন আমি চেয়েছি সে আমার সাথে থাকুক সবসময়। আর তোমার মায়ের ব্যাপারটা আমি জানতাম না। আর সেও তো অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। হয়তো ভালোই আছে। তাহলে কেন দোষটা শুধু বাবার ঘাড়ে দিচ্ছ? এই মহিলার কথাগুলি যৌতুক হলে আমার গা জ্বলে যাচ্ছিল তার কথাগুলো শুনে। তারপর আমি বললাম, আমি এত কিছু জানি না আর জানতেও চাই না। আপনি আমার মায়ের সংসার ভেঙেছেন এটাই সত্যি। আর উনি বিয়ে করেছেন সেটাও সত্যি। আপনারা সবাই ভালো, সবার মতো নিজেদের মতো ভালো থাকার বেছে নিয়েছেন। আমাকে আমার মতো ভালো থাকাটা বেছে নিতে হবে। আমি ভালো থাকতে চাই, সুখে থাকতে চাই। আর আমি জানি আপনাদের সাথে আমি কখনোই ভালো থাকতে পারবো না। কাজেই আমাকে আমার মতো ছেড়ে দিন। আমার কথাগুলো শেষ হওয়ার আগেই বাবা বলে উঠল, তুই পাগল হয়ে গেছো? আমি জীবনে একটা ভুল করেছি। দাম্পত্য জীবনে মানুষ এমনই হয়, ডিভোর্স, একাধিক বিয়ে, এসব অনেকের জীবনে না চাইলেও চলে আসে। তুমি আমার ছেলে, তাই আমি তোমাকে সব খুলে বলতে পারবো না। তোমার মায়ের কাছে আমি কখনোই মানসিক শান্তি পেতাম না। কিন্তু এই মানুষটার কাছে আমি মানসিক শান্তি পেতাম। তাই তোমাদের ছেড়ে আমি তাকে বিয়ে করছি। আর আমি মনে করি তুমি এখন যথেষ্ট বড় হয়েছে। এই বয়সে মানুষের বাবা-মায়ের আদর দরকার হয়। দরকার হয় টাকা পয়সার। আমি হয়তো তোমাকে বাবার আদর কখনো দিতে পারিনি। ভবিষ্যতে হয়তো পারবো না। কিন্তু আমি তোমার চাহিদার কোনো কমতি রাখবো না। তুমি আমাদের সাথে থাকবে এটাই ফাইনাল। তোমার ভালো না লাগলেও আমাদের সাথে থাকতে হবে। বাবা হিসেবে এইটুকু জোর আমি তোমার উপর করতে পারি, সেই অধিকার আমার আছে। কথাগুলো বলে উনি চলে গেলেন। কিছুক্ষণ পর একজন বয়স্ক লোক এসে আমাকে কিছু দামি কাপড়-চোপড় দিয়ে গেলেন। সাহেব, আপনি এগুলো পরে নিন। বুঝলাম এসব কাপড়-চোপড় আমার জন্য আগেই ক্রয় করে রাখা হয়েছিল। হয়তো যখন তারা বুঝতে পেরেছে তাদের এত সয় সম্পত্তির কোনো উত্তরাধিকারী নেই, তখন তারা আমার কথা ভেবেছে। কারণ হাজার হলেও আমি তার সন্তান। সে চাইবেও অন্য কেউ এসবের মালিক হওয়ার থেকে আমি যেন ভবিষ্যতে এসবের মালিক হই। এত বড় বাড়ি আমার দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। আমি চাইলেও এখান থেকে যেতে পারবো না। তবে দেখতে চাই তারা একটা মানুষকে কতদিন জোর করে তাদের কাছে রাখতে পারে। আমিও দেখতে চাই কতদিন তারা আমার ঘৃণা সহ্য করতে পারে। আমার সবসময় ইচ্ছে ছিল নিজে কিছু করব। সেই আশা নিয়ে গ্রাম থেকে শহরে পাড়ি জমিয়েছিলাম। ছোটখাটো একটা চাকরি নিয়ে নিজের কর্মজীবনে প্রাথমিক অধ্যায়টা শুরু করেছিলাম। ভেবেছিলাম হয়তো এভাবে আস্তে আস্তে কোনো একদিন বড় হব আমি। বাবা মা ছাড়াও যে জীবনে বড় কিছু হওয়া যায় করে দেখাবো। কিন্তু আজকে মনে হলো সেই সুযোগটা হাতছাড়া হয়ে গেল। মানুষ সাধারণত অভাবের মাঝে বড় হলে জীবনে টাকা পয়সার অভাব অনুভব করলেও তারা একটা সময় বিলাসবহুল জীবন না পাওয়ার জন্য আফসোস করে। কিন্তু আমার ক্ষেত্রে এই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমি অভাবের মধ্যে দিয়ে বড় হলেও বিলাসিতা প্রতি আমার কোনো রকম লোভ ছিল না। আমি চাইতাম সাদাসিধেভাবে খেয়ে পরে কাছের মানুষগুলো নিয়ে সুখে শান্তিতে বেঁচে থাকতে। এর বেশি কিছুই কখনো চাইনি। তবে না চাইতেও যেহেতু আমি এরকম একটা বিলাসবহুল টাকা পয়সাওয়ালা জীবন পেয়েছি, সেটা আমি নিজের জন্য না হোক, কিছু মানুষের কাজের জন্য লাগাতে চাই। কিছুক্ষণ পরে যখন ওনারা দুজন আমার সামনে আসলো তখন আমি তাদেরকে বললাম, আমি আপনাদের সাথে থাকতে পারি আপনাদের সন্তান হয়ে। তবে আমার কিছু শর্ত আছে যেগুলো আপনাদেরকে মেনে নিতে হবে। যদি পারেন তাহলে আমি আপনাদের সাথে থাকবো। আমার কথার প্রতি উত্তরে মহিলাটি বলে উঠল, তোমার সব শর্ত মানবো, বলো কি কি করতে হবে আমাদেরকে। আমি বললাম, আমি আপনাদের কাছে যখন যা চাইবো তাই দিতে হবে, হোক সেটা টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি। তখন মহিলাটি বলল, আমাদের যা আছে এসব তো একদিন তোমারই হবে, চাওয়ার কি হলো, তোমার যখন যত টাকা লাগবে আমাদের কাউকে বলতে হবে না, তুমি নিজ থেকে যাতে নিতে পারো সেই ব্যবস্থা করে দেব। আমি তার কথা শুনে অবাক হলাম। তারপর বললাম, আমি টাকা দিয়ে কি করব কিংবা কি করলাম এসব কিছু জিজ্ঞাসা করা যাবে না। আর আমি নিজের ইচ্ছা মতো জীবনযাপন করব। আমি চাকরি করব নাকি করব না সেটাও আমার উপর ছেড়ে দিতে হবে। যদি আমার ইচ্ছে হয়, ভালো লাগে, তাহলে আমাকে চাকরি করতে দিতে হবে। আমার সব কথা শোনায় ওনারা মেনে নিলেন। তারপর আমি তাদেরকে পরীক্ষা করার জন্য বললাম, আমার ৫ লক্ষ টাকা লাগবে এখন। আমার কথা শেষ হওয়ার আগে বাবা বলে উঠলেন, এত টাকা দিয়ে তুমি কি করবে?
বাবার কথা অগ্রাহ্য করে মহিলাটা বললেন, আচ্ছা আমি ম্যানেজারকে বলে দিচ্ছি, সে তোমাকে চেক দিয়ে দিবে। আমি ৫ লক্ষ টাকার চেক নিয়ে মনের সুখে ঘুরতে লাগলাম। সারাদিন ঘুরলাম। যেখানে অসহায় পথশিশুদের দেখতে পেলাম, সেখানে তাদেরকে নিয়ে হোটেলে গিয়ে ভালো মন্দ খাওয়ালাম। এবার সারাদিন পথশিশুদের খাওয়ালাম। আমি চেয়েছিলাম সবগুলো টাকা খরচ করব। আমার সব সময় ইচ্ছে করতো অসহায় মানুষদের জন্য কিছু করার। তাদেরকে মাঝে মধ্যে পেট ভরে ভালো মন্দ খাওয়াবো। তাই আজ যখন সুযোগ পেলাম, সেটা হাতছাড়া করলাম না। যখন বাসায় গেলাম তখন রাত ১০টা। দেখলাম তারা দুজনে টেবিলে খাবার নিয়ে বসে আছে। বুঝতে পারলাম তারা আমার জন্যই অপেক্ষা করছিল। আমি তাদেরকে বললাম, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। তারা কি বলল সেটা শোনার প্রয়োজনও না করে রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠলাম অনেকটা দেরি করে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোজা বাইরে চলে গেলাম। বাড়ির বাইরে দাঁড়িয়েছিলাম, তখন দেখলাম একটা নীল রঙের মাইক্রো বাড়ির সামনে এসে দাঁড়ালো। মাইক্রো থেকে আকাশি রঙের শাড়ি পরা একটা সুন্দরী মেয়ে নেমে সোজা বাড়ির ভিতরে চলে গেল। এই মেয়েটাকে মনে হয় কোথাও দেখেছি। অনেক চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। ইচ্ছে ছিল আজকেও নিজের মতো করে সারাদিন বাইরে ঘুরবো, কিন্তু মেয়েটাকে দেখার পর সেই ইচ্ছেটা অনিচ্ছায় পরিণত হলো। মেয়েটাকে খুব কাছ থেকে দেখার ইচ্ছে হলো। তাই নাস্তাটা সেরে নিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখলাম মেয়েটা সোফায় বসে আছে। তার সামনে আমার বাবা আর নতুন মা বসে আছেন। মেয়েটাকে আগে কোথাও দেখেনি, তারপরে কেন এমন মনে হচ্ছে বুঝতে পারছি না। তবে শুনেছি এরকম মাঝে মধ্যে হয়, জীবনে প্রথম দেখা মানুষকে দেখেও মনে হয় আগে কোথাও দেখেছি মানুষটাকে। এই মেয়েটার ক্ষেত্রে এমন মনে হচ্ছে আমার। কি সুন্দর মায়াবী মুখ, কি সুন্দর চাহনি। আমি মেয়েটার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে তাকিয়েছিলাম। তখন কারো কথায় হুঁশ ফিরল আমার। আমাকে এভাবে কর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটাকে লক্ষ্য করে আয়েশা বেগম, মানে আমার মা, নতুন মা বললেন, ওর নাম নাদিয়া। আমার বোনের মেয়ে। ওর কথায় আমরা তোমাকে বলেছিলাম, লক্ষ্মী একটা মেয়ে, তুমি ওর সাথে কথা বলো। উপরের কথাগুলো ছুরি দিয়ে আমাকে আর অপরিচিত মেয়েটাকে রুমে রেখে তারা দুজনে বাইরে চলে গেল। অজানা অচেনা একটা মেয়েকে দেখে কী বলবো কিছু বুঝতে পারছিলাম না। তাই চুপ করে বসেছিলাম। মেয়েটা কখন নীরবতার দেওয়ালটা ভেঙে আমাদের মাঝে কথা বলার অধ্যায়টা শুরু করব। কিন্তু মেয়েটা কোনো কথা বলল না। সেও আমার মতো চুপ করে বসে রইল। দুজনে অনেকক্ষণ চুপ করে রইলাম। পরক্ষণে মনে হলো এতটা সময় পেরিয়ে যাওয়ার পরে যদি মেয়েটার সাথে কথা না বলি, তাহলে হয়তো তাকে অপমান করা হবে। তাই সকল ভয়কে জয় করে আমি প্রথম কথাটা বললাম, কেমন আছেন আপনি? মেয়েটা সহজ সরল উত্তর, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি শান্তভাবে বললাম, জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তারপরেও আমারও কিছুটা সময় নীরবতা বিরাজ করলো আমাদের মাঝে। এবার আমরা সামনাসামনি বসা অপরিচিত মেয়েটার নীরবতার দেওয়ালটা ভেঙে বললাম, আপনি কি আমিনুর রহমান? আমি বললাম, হ্যাঁ, আমি আমিনুর রহমান। কিন্তু আপনি কিভাবে আমার নাম জানেন? মেয়েটা বলল, শুনেছি খালাখালুর কাছ থেকে। যতদূর জানি আপনার সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে। আমি অবাক হলাম না। কারণ এর আগেও শুনেছি একটা সুন্দরী মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। যদিও আমার কোনো মতামত না জেনে কাজটা করা হয়েছে, তাই মেয়েটার মুখ থেকে শুনে অতটা বিচলিত হলাম না। বিচলিত না হয়ে সহজভাবে মেয়েটাকে পাল্টা প্রশ্ন ছুড়ে মারলাম, আপনি কি জানেন কে আমি? কি আমার পরিচয়? আপনার খালা-খালু আমার কি হয়? তখন মেয়েটা বলল, না জানার কি আছে? আপনি তাদের একমাত্র সন্তান। আমি তো এটাও জানি। তাদের কথা অনুযায়ী আপনি সহজ সরল, নম্রভদ্র, খুব শান্ত একটা ছেলে। মেয়েটার কথা শেষ হওয়ার আগেই বললাম, আপনি জানেন, তবে ভুল জানেন। আমি তাদের সন্তান ঠিকই, তবে নিজের সন্তান না। বলতে পারেন সৎ ছেলে। আর কি? মানে? আমার বাবা আপনার খালাকে বিয়ে করেছেন, আর আমি মোটেও ভদ্র নই। আমার কথা শেষ হওয়ার পর মেয়েটা বলল, আপনি তাদের ছেলে, এটাই সত্যি। সেটা আপন নাকি সৎ সেটা তো জানি না। আর সৎ হলেই বা কি? আমার তো আপনাকে ভালো লেগেছে প্রথম দেখাতে। যদিও একটু হাইট কম, বাট আমার জন্য ঠিকই আছে। আমার কোনো সমস্যা নেই আপনাকে বিয়ে করতে। আমি প্রথমে ভেবেছিলাম মেয়েটা সহজ সরল শান্তশিষ্ট, কিন্তু এই কথাটা শোনার পর মেয়েটাকে চরম বেহায়া মনে হচ্ছে আমার। কিভাবে পারে একটা অপরিচিত ছেলেকে সরাসরি এমন কথা বলতে? তার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? আমি কি বলবো খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে মেয়েটার মুখ থেকে এমন কথা শোনার জন্য প্রস্তুত ছিলাম না। তাই যখন শুনলাম তখন কেন জানি থতমত খেয়ে গেলাম। একটু পর নিজেকে গুছিয়ে নিয়ে বললাম, আমাকে আপনার কি দেখে পছন্দ হলো? দেখতে তো আহামরি না, ভালো কিছু করিও না। তাছাড়া আমি আপনাদের মতো শহরে মানুষ না। জন্মের পর থেকে গ্রামে থেকেছি, সেখানেই বড় হয়েছি। তারপর প্রথম দেখাতে আপনার মতো একটা মেয়েকে বিয়ে করার জন্য পছন্দ করে ফেললো? কেন জানি এটা বিশ্বাস হচ্ছে না। কোনো রহস্য-টহস্য আছে নাকি? আমার কথাগুলোর প্রত্যুত্তরে মেয়েটা বলল, আপনার চালচলনটা আমার ভালো লেগেছে। আপনার লাজুক চোখে কথা বলাটাও আমার মনে ধরেছে। আমি ভেবেছিলাম আপনাকে
আমার ভালো লাগবে না। গ্রামের একটা ছেলেকে ভালো লাগবে এমনটা আমার কখনো মনে হয়নি। তারপরে খালার অনুরোধে এসেছি। যাম এসেই ভালো হয়েছে। আপনার কি আমাকে ভালো লাগেনি? মেয়েটার কথা যত শুনছি ততই অবাক হচ্ছি। সবকিছু যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। সন্দেহ হচ্ছিল মেয়েটার উপর। এত সুন্দর একটা মেয়ে ১ম দেখাতে চেনা নেই জানা নেই অপরিচিত একটা ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। মেয়েটা কি খারাপ কোনো অতীত আছে নাকি? সে কারণে এত তাড়াহুড়ো করে আমাকে পছন্দ করে ফেলল। ঢাকা শহরে এমন অনেক হয়। অনেক সুন্দরী, সুন্দরী মেয়ে অতীত খুব খারাপ থাকে। অবশ্য যদি সেগুলো গোপন থাকে জানাজানি হয় না গ্রামের মতো, আমারও কেন জানি মনে হয় মেয়েটার অতীত হয়তো খারাপ। কোনো কাহিনী আসছে। সেজন্য আমার মতো একটা ছেলেকে বিয়ে করতে চাইছে। আমি কল্পনার জগৎ থেকে নিজেকে বাস্তবে প্রতিস্থাপন করে মেয়েটাকে বললাম, "ভালো লাগা খারাপ লাগার বিষয় না। আপনি যেমন ভেবেছেন আমি তেমন নই। হতে পারে বিয়ের পর আমি আপনাকে গ্রামে নিয়ে চলে যাব সেখানে যেখানে নেই কোনো বিলাসিতা, নেই কোনো আরাম-আয়েশ। আমি অন্তত যাকে বিয়ে করব তাকে নিয়ে গ্রামেই থাকবো। এই ইট-পাথরের শহর আমার কাছে ভালো লাগে না। এখানে এসেছিলাম বড় কিছু করার আশায়। কিন্তু এখন মনে হচ্ছে এই যান্ত্রিক শহরের বিচিত্র জীবনের থেকে গ্রামের জীবন অনেকটা এগিয়ে। তারপরেও থাকতে হচ্ছে জানি না কতদিন থাকবো। ঢাকা শহরে টাকা পয়সাওয়ালা সুন্দরী একটা মেয়ে আমার মতো একটা তুচ্ছ গ্রামের মানুষকে বিয়ে করে গ্রামে গিয়ে বসবাস করবে এমনটা তো আর আশা করা যায় না। কাজেই আমার আর আপনার বিয়ে হওয়া সম্ভব নেই বললেই চলে। ভাববেন না আমি আপনাকে অপছন্দ করেই এটা বলছি। আপনাকে অপছন্দ করার কোনো কারণ আমার কাছে নেই। আমি যেভাবে জীবনযাপন করছি আসলে আমি মানুষটাই এমন না। মেয়েটা বিস্মিত হয়ে বলল, "তাহলে যে তারা বলল আপনি তাদের সাথে থাকবেন নাকি বাকি জীবন? তারা কি আমাকে মিথ্যে বলেছে? আমি তো জানতাম আপনি ঢাকাতে স্থায়ী হবেন। আর ঢাকা কি বসবাসের অযোগ্য নাকি? যে আপনার এখানে ভালো লাগে না?" আমি মেয়েটার কথা শুনে কিছু সময় নিয়ে উত্তর দিলাম, "বসবাসের অযোগ্য কিনা জানি না, তবে আমার ভালো লাগে না। এখানে মানুষের ভেদাভেদটা অনেক বেশি, যেটা গ্রামে দেখা যায় না। আরও আমার ঢাকাতে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছে নেই। তারপরেও কেন তারা আপনাকে এটা বলেছে আমি জানি না। তবে হ্যাঁ, এটা সত্যি তারা চায় আমি যেন এখানেই থাকি। সেজন্য মূলত তাদের সাথে আছি। তবে ভবিষ্যতে থাকবো এটার কোনো নিশ্চয়তা আমার কাছে নেই। আমি জীবনে অনেক দুঃখ মানুষের কাছ থেকে পেয়েছি, কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি। মানুষকে বিশ্বাস করতে ইচ্ছে হয় না আমার। সেটা নিজেও বাবাকেও না। তাই তার সাথে ভবিষ্যতে না থাকার সম্ভাবনাটাই বেশি। আর আপনি বলেন তো, আপনার কি কোনো অতীত আছে যেটা আপনি আমার কাছ থেকে লুকাচ্ছেন? না হলে ঢাকা শহরে এত, এত ছেলে থাকতে আমার মতো একজন গ্রামের ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন? আমার কথাগুলি শেষের কথাগুলি মেয়েটা হয়তো নিতে পারেনি, তাই মন খারাপ করে আমার সামনে থেকে চলে গেল। আমার কেমন যেন অনুতপ্ত বোধ হলো। এভাবে বলা উচিত হয়নি। যে কারো অতীত থাকতেই পারে, আমারও তো একটা অতীত ছিল। শুধু হাইট কমের কারণ বলে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছিল। সেখানে এই মেয়েটা তো অনেক ভালো। আমি দেখতে অতটা সুন্দর না, অনেক বেশি লম্বাও না, টাকা পয়সাও নয়, তারপরে বিয়ে করতে চাচ্ছে। অন্তত ঈশ্বরের থেকে এই মেয়েটার মন মানসিকতা অনেক ভালো। আমার এমন বলা উচিত হয় না। শুধু, শুধু হাসি মুখের একটা মেয়েকে মন খারাপের কারণ হলাম। কয়েকদিন পরের ঘটনা, নাদিয়ার কোনো এক আত্মীয়ের বিয়ে ছিল। নাদিয়া আমাকে ডেকে বলল, "আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। আমার কাছের খুব একটা আত্মীয়র আজকে বিয়ে। আপনি যদি যেতেন আমার সাথে যেতেন তাহলে আমার ভালো লাগতো। আসলে একা, একা একটা বিয়েবাড়িতে যেতে ইচ্ছে করছে না। তাই আপনাকে সাথে নিয়ে যাচ্ছি। তবে আপনার যদি সময় না হয় তাহলে জোর করব না। তবে আপনি যদি আমার সাথে আসেন তাহলে খুব খুশি হব।" আমার এমনিতে মানুষের শোরগোল ভালো লাগে না। কেন জানি জনমানব শূন্য স্থান আমার ভালো লাগে। বেশি মানুষের মাঝে গেলে আমি যে অসুন্দর এই জিনিসটা বারবার মনে পড়ে। আশেপাশের মানুষগুলোর দিকে তাকালে নিজেকে খুব তুচ্ছ মনে হয়। চলাফেরা, আচার-আচরণকে, কথাবার্তা, চেহারা সব দিক থেকে আমি খুব, খুব সাধারণ একজন মানুষ। তাই তো মনে হয় এটা অনেকের ক্ষেত্রে হয়। এসব মানুষেরা বেশি মানুষের সাথে থাকতে পছন্দ করে না। তারা একাকিত্ব জীবনটা বড্ড পছন্দের। সুন্দর মানুষেরা যেমন বেশি সুন্দরীর মাঝে থাকতে পছন্দ করে, অসুন্দর মানুষেরা তেমন একাকিত্ব পছন্দ করে। আমিও একাকিত্ব পছন্দ করি। কিন্তু নাদিয়া মেয়েটার কথা চিন্তা করে তার সাথে বিয়েবাড়িতে যেতে হলো। সেদিন আমার কারণে মেয়েটার সুন্দর মুখটা কালো হয়ে গিয়েছিল, তাই আজকে তার এই অনুরোধটা না রেখে পারলাম না। শুধুমাত্র তাকে খুশি করার জন্য তার সাথে বিয়েবাড়িতে গেলাম। সবশেষে বিয়েবাড়িতে গেলাম, সেখানে কয়েকদিনের পরিচিত একটা মেয়েকে নিয়ে। নাদিয়ার গাড়ি থাকা সত্ত্বেও আমরা একসাথে রিক্সা করে কেন গেল সেটা বুঝতে পারলাম না। আমি জীবনে এই ১ম কোনো মেয়ের সাথে রিক্সায় চড়লাম। ইশরাতের সাথে কখনো পাশাপাশি বসে রিক্সায় ঘোরা হয়নি। অথচ যাকে ভালোভাবে চিনি না, জানি না, তার সাথে তার পাশে বসে রিক্সা
করে করে ঘুরছি। এটাই হয়তো জীবন। আসলে পরিচিত মানুষকে অনেক সময় বলা হয়ে ওঠে না আপনাকে আমার ভালো লাগে। আবার অপরিচিত একটা মানুষকে হঠাৎ করে বলে দিতে ইচ্ছে হয় আপনাকে আমার ভালো লাগে। জীবন বড়ই বিচিত্র। কার জীবনে কখন কী হতে পারে আমরা বলতে পারি না। বিয়েবাড়ি যাওয়ার পরে যেটা হলো সেটা হলো এমনিতেই এমন একটা সুন্দরী মেয়ের পাশে নিজেকে নিয়ে খুব অস্বস্তি বোধ করছিলাম। আশেপাশের মানুষগুলো কীভাবে যেন তাকাচ্ছিল। তাদের তাকানো দেখে মনে হচ্ছিল সুন্দরী মানুষের পাশে সুন্দরকে মানায়। অথচ আমি সুন্দরীর দিক থেকে নাদিয়ার ধারে কাছে নেই। তার উপর আবার ইশরাতের সাথে দেখা হয়ে গেল। ইশরাত যে আমাকে এরকম একটা সুন্দরী মেয়ের পাশে এখানে দেখে অনেক বেশি অবাক হচ্ছে সেটা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠছে। কারণ সে কখনো চিন্তা করেনি আমি তার থেকেও সুন্দরী কোনো মেয়ের পাশে নিজেকে দাঁড়া করাতে পারবো। দেখে আগের মতো আমি নীরবতা বিরাজ রাখলাম। নিজ থেকে কথা বলার মতো সম্পর্কটা যে রাখিনি তাই কখনো নিজ থেকে কথা বলতে যাওয়ার ইচ্ছে জাগেনি তার সাথে। অবাক হলাম যখন নাদিয়া তার বান্ধবীর সবাইকে বলল আমি নাকি তার হবু হাসবেন্ড, তার সাথে নাকি আমার বিয়ের কথাবার্তা চলছে। একেবারে মিথ্যেও বলেনি, আসলে তো আমাদের দুজনে বিয়ের কথা চলছে। যদিও এটা নিয়ে আমি কখনো ওইভাবে চিন্তা করিনি। নাদিয়া কিছু বলতে ইচ্ছা করলো না, অন্তত এই ভরা মজলিসের সামনে তার মাথা নিচু হয়ে যাক এটা আমি চাই না। প্রথম প্রথম নাদিয়াকে আমার বেহায়া মনে হতো, কিন্তু এখন কেন জানি সেটা মনে হয় না। আমাকে সে এত এত মানুষের সামনে নিজের হবু হাসবেন্ড বলে পরিচয় দিতে একটা বড় জন্য সংকোচ বোধ করলো না। অথচ কেউ একজন আমাকে তার বান্ধবীদের সাথে নিজের বয়ফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দিতে লজ্জা পেত। এইসব ছোটোখাটো ব্যাপারগুলো থেকে নাদিয়াকে আমার একটু একটু করে ভালো লাগতে শুরু করলো। জানি না এই ভালো লাগাটা কোথায় গিয়ে দাঁড়াবে। হঠাৎ করে ইশরাত আমার পাশে এসে দাঁড়ালো। নাদিয়া ঠিক আমার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু সে তার বান্ধবীদের সাথে কথা বলছে। সেজন্য হয়তো সে ইশরাতকে ওভাবে খেয়াল করেনি। আমি কিছু বলার আগেই ওই দিক থেকে ইশরাত প্রশ্ন শুরু করলো, বিয়ে করছো তাহলে? আমি হেসে বললাম, করিনি, তবে মনে হয় বিয়েটা হয়ে যাবে। মেয়েটা অনেক ভালো, আমি মনে হয় তাকে না বলতে পারবো না। আমার কথাগুলো এর সাথে কিছুটা হলেও ব্যথিত করলো। তাই হয়তো বিষণ্ণ কণ্ঠে বলল, মেয়েটা অনেক সুন্দর, তোমার সাথে অনেক মানাবে। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, অকারণে তোমাকে ছেড়ে চলে এসেছি। আমি ইরশাদকে আর কিছু বলতে না দিয়ে বললাম, থাক, যেগুলো জীবন থেকে হারিয়ে গিয়েছে সেগুলো নিয়ে কথা না বলাটাই মনে হয় আমাদের জন্য ভালো। তুমি হয়তো অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছিলে। এমনিতে পাবলিক ভার্সিটিতে চান্স পেলে মানুষের মনে একটু অহংকার জন্ম নেয়। হয়তো সেখান থেকে আমাদের সম্পর্কটা অবনতি শুরু হয়েছে। তবে বিশ্বাস করো, আমি সব ভুলে গিয়েছি। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। কথা বলার এক পর্যায়ে নাদিয়া আমাদেরকে লক্ষ্য করে দেখামাত্রই জিজ্ঞাসা করলো, মেয়েটা কে? আমিও ভনিতা না করে সব বলে দিলাম। তবে তাকে বললাম না এই মেয়েটার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক ছিল। শুধু বললাম বন্ধু ছিল কোনো এক সময়। ইশরাতের মনটা খারাপ মনে হলো। কেন জানি না তাকে দেখে আজ কেমন যেন মায়া হলো। সে আমাকে ছেড়ে গিয়েছিল ঠিকই, তবে কোনো রিলেশনে জড়ায়নি। কিন্তু সে চাইলে তো রিলেশন করতেই পারত, করেনি। এই প্রশ্নটার উত্তর আমার জানা নেই। তবে অবাক হলাম এতদিন এখনও নিশাত আমার সাথে এতটা মায়া নিয়ে কথা বলেনি। বেশিরভাগ সময় তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলেছিল। আজকে হঠাৎ করে তার এই পরিবর্তন দেখে আমি অনেকটা অবাক হয়ে গিয়েছি। মেয়েরা হয়তো এমনই থাকে। থাকতে মূল্য দেবে না, কিন্তু দেখবে যখন অন্য কারো হয়ে যাচ্ছে তখন হয়তো আফসোস করবে। অনুষ্ঠানের শেষে যখন নাদিয়াকে বাড়ি ফিরবো তখন নাদিয়াকে বললাম, কাজটা কি ঠিক করেছেন? নাদিয়া বলল, কোন কাজটা? আমি বললাম, এই যে বিয়েবাড়িতে এত মানুষের সামনে আমাকে আপনি নিজের স্বামী বলে পরিচয় করিয়ে দিলেন, অথচ আপনি জানেন না আমাদের বিয়েটা এখনও পাকাপোক্ত হয়নি। আমি তো আপনাকে পছন্দ নাও করতে পারি। এমনও তো হতে পারে আমি আপনাকে রেখে হারিয়ে যাব। আমার কথাগুলো শুনে নাদিয়ার মন খারাপ হওয়ার কথা থাকলেও সে মন খারাপ করলো না। হাসিমাখা মুখ নিয়ে বলল, স্বামী হিসেবে আর কই পরিচয় করে দিলাম? আমি তো বলেছি হবু স্বামী। আর তাছাড়া আপনি আমাকে বিয়ে না করে পারবেন না। আমার মতো আর আপনাকে কেউ কখনো ভালোবাসেনি, ভবিষ্যতেও বাসতে পারবে না। এটা যেদিন আপনি উপলব্ধি করতে পারবেন সেদিন আপনি নিজ থেকেই ভালোবাসি বলবেন আমাকে। আর আমার মনে হয় এই সত্যিটা খুব তাড়াতাড়ি আপনি উপলব্ধি করতে পারবেন। আমি তার কথার বিপরীতে খুব সুন্দর করে বললাম, জি ঠিক বলছেন। আমাকে কখনো ভালোবাসেনি। তাই ভালোবাসা জিনিসটার নাম শুনলে ভয় করে আর কাজ করে। আমাকে প্রথম সবারই ভালো লাগে। কিন্তু আস্তে আস্তে আমাদের সম্পর্ক জানতে পারে, তখন থেকে সমস্যা শুরু হয়। তখন আর আমাকে কারো ভালো লাগে না। কিন্তু মানুষ যাদের প্রতি মানুষের ভালো লাগাটা দিন দিন বাড়তে থাকে। আর কিছু মানুষ তাদের প্রতি ভালো লাগাটা সময় বাহিত হওয়ার সাথে সাথে কমতে থাকে।
দুর্ভাগ্যবশত আমি দ্বিতীয় পর্যায়ের মানুষের মাঝে পড়ি। আমি শিওর কিছুদিন পর আপনারও আমাকে এতটা ভালো লাগবে না, ভালোবাসতে চাইবেন না। আমার এত বড় রচনার বিপরীতে নাদিয়া তেমন কিছু বলল না। ছোট্ট করে বলল, সব সময় সব কিছু বলে দিবে। দেখা যাক আপনার কথা সত্যি হয় কিনা। বাড়ি ফিরতে অনেকটা রাত হলো। বাবা-মা কেউ জিজ্ঞাসা করল না কেন এত রাত হলো। নাদিয়ার সাথে ছিলাম বলে হয়তো জিজ্ঞাসা করেনি। তাছাড়া আমিও তাদেরকে বলে দিয়েছি আমার যখন ইচ্ছে বাসায় ফিরবো কেউ কিছু বলতে পারবে না। ঘুমানোর আগে আমার রুমে বাবা-মা দুজনে এসে বলল, নাদিয়ার সাথে বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। তোর কি ওকে পছন্দ হয় না? ও কিন্তু তোকে ভীষণ পছন্দ করে। তোর সাথে বিয়ে হবে এটা ভেবে সবসময় ফুরফুর মেজাজে থাকে সে। এতটা হাসি খুশি এর আগে কখনোই দেখিনি। ওর সাথে বিয়ে হলে তুই ভালো থাকবি। আমার অনেক ঘুম পাচ্ছিল। তারপরে অনিচ্ছে থাকা সত্ত্বেও বললাম, আচ্ছা সত্যি করে আমাকে একটা কথা বলবেন? নাদিয়ার মতো এত সুন্দরী একটা মেয়ে আমাকে কেন বিয়ে করতে চাচ্ছে? সে তো চাইলে আমার থেকে বেটার কাউকে বিয়ে করতে পারবে অনায়াসে। সেই চেহারা আর যোগ্যতা দুটোই আছে। তার কি কোনো অতীত আছে যেটা আমি জানি না? আমার কথার কোনো উত্তর আমি পেলাম না। বাবা-মা দুজনে চুপ রইলেন। কিছু সময় পর মা আমাকে সত্যিটা বললেন যেটা আমি এতদিন জানতাম না। মা অনেকটা কাঁদতে কাঁদতে বললেন, নাদিয়া ওর বাবা-মায়ের একমাত্র সন্তান। ছোট থেকে যখন যা চেয়েছে তাই পেয়েছে। কখনো কোনো কিছুর কমতি রাখেনি। এটা বোঝার পর থেকে নাদিয়া সেটাই করত যেটা তার ভালো লাগতো। এমন করে একটা ছেলের সাথে তার প্রেম হয়। ছেলেটাকে সে মন থেকে ভালোবেসেছিল। আমরা সবাই মেনে নিয়েছিলাম। বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। কিন্তু বিয়ের কয়েকদিন আগে ছেলেটা নাদিয়াকে বলে দেয় সে নাদিয়াকে বিয়ে করতে পারবে না। ঠিক সেই কারণেই ছেলেটা নাদিয়ার সাথে এমনটা করেছে নাদিয়া আজও জানতে পারেনি। সেদিন থেকে নাদিয়া পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। সে কাউকে চাইলেও ভালোবাসতে পারে না। আমরা তার অনেক বিয়ে দেওয়ার চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি। সবশেষে তোমার সম্পর্কে বলার পর সে তোমার সাথে দেখা করতে রাজি হয়। আমি সব শোনার পরে ওনাদেরকে চলে যেতে বললাম। নিজেই নিজের কাছে প্রশ্ন করলাম, তার মানে আমি সবার কাছে অপশন মাত্র? আমি নেগেটিভ মানুষ? কোনো কিছু চিন্তা করতে গেলে কেন জানি সবার সম্পর্কে নেগেটিভ চিন্তাই চলে আসে। এই যে এখন যেমন নাদিয়াকে নিয়ে হচ্ছে, সে কি ছেলেটাকে গভীরতা নিয়ে ভালোবেসেছিল? তার সাথে কি নাদিয়া সব কিছু করেছে? গ্রামের মেয়েরা আজকাল কত কিছু করে আর সেখানে তো সে শহরে বড় হয়েছে। ছি! কিসব ভাবছি আমি? একটা মেয়ে সম্পর্কে না জেনে না জেনে কত কি ভেবে বসলাম। আমি তাকে সর্বোচ্চ না বলতে পারি তাকে বিয়ে করব না। কিন্তু তার সম্পর্কে এভাবে নোংরা চিন্তা করার অধিকার আমার নেই। আমি এসব চিন্তা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসলো না। আমি নাদিয়ার রুমে গিয়ে দরজা আটকাতে আস্তে করে নক করলাম। নক করার কিছু সময়টা পর দরজা খুলে গেল। নাদিয়া শুধুমাত্র গেঞ্জি পরে আছে আমার সামনে। নাদিয়াকে আগে কখনো এমন পোশাকে দেখিনি। শুধু তাকে কেন, আমার জীবনে কোনো মেয়েকেই এমন পোশাকে দেখিনি। কতটা আকর্ষণীয় লাগছে তাকে সেটা বলতে পারবো না আমি। তার চোখ মুখে তাকাতে পারছিলাম না। তাকে কাছে পাওয়ার লোভ জন্ম নিচ্ছিল। মনে হচ্ছিল এই পবিত্র ঠোঁটের স্পর্শ পেলে জীবনে আর কিছু চাওয়া থাকবে না আমার। পরক্ষণে নিজেকে কল্পনার ভাবনা থেকে সরিয়ে বাস্তবে প্রতিস্থাপিত করলাম। নাদিয়া আমাকে বলল, আপনি এত রাতে ভিতরে আসুন। আমি কথা না বাড়িয়ে ভিতরে গিয়ে তার বিছানায় বসে পড়লাম সে বলার আগে। আমি তাকে কিছু বলার সুযোগ না দিয়ে বললাম, কাজটা আপনি মোটেই ঠিক করেননি। আপনি আমাকে বলতেই পারতেন। কিন্তু এভাবে নিজের অতীত লুকিয়ে বিয়ে করাটার কি ধোঁকার মাঝে পড়ে না? আপনি কোনো ছেলের সাথে না, কোনো ছেলের সাথে কি করেছেন সেটা তো আমি জানি না। দেখেন, আমি নেগেটিভ চিন্তা ভাবনার মানুষ। তাই আমি চাইলেও পজিটিভ চিন্তা ভাবনা করতে পারি না। এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে নেগেটিভ চিন্তা ভাবনা ছাড়া কিছুই আসতো না। বাবা যখন মাকে সন্দেহ করত, মা যখন বাবাকে সন্দেহ করত, তখন থেকে আমি পজিটিভ চিন্তা করতে পারি না। কেন জানি নেগেটিভ চিন্তা আমার মনের ভিতর ঘুরপাক খায় সবসময়। আরও অনেক কারণ আছে আমার এসব চিন্তা ভাবনার পিছনে। তবে সত্যি যাই হোক না কেন, আপনি আমাকে সব বলতে পারেন। সব মেনে আপনাকেই আমি বিয়ে করতাম। কিন্তু এভাবে সব গোপন রেখে কাউকে বিয়ে করাটা আমি প্রতারণা মনে করি। ভালো থাকবেন। তবে আপনি যদি বিলাসিতা বিসর্জন দিয়ে আমার সাথে যেতে চান তাহলে যেতে পারেন। আমি গ্রামের বাড়ি চলে যাব। আপনি চাইলে আমার সাথে যেতে পারেন। আমি আপনাকে বিলাসিতায় রাখতে পারবো না, তবে ভালো রাখার চেষ্টা করব। আমার মনে হয় আপনি এই ভুলটা করবেন। তারপরে আপনাকে বললাম, কারণ আমারও একজন মানুষ প্রয়োজন। একাকিত্ব জীবনটার প্রতি বিতৃষ্ণা চলে আসছে। আমি জানি না আপনি অতীতে কার সাথে কি করেছেন। সবকিছু মেনে নিয়ে আপনার সাথে থাকবো। তবে সেটা ইট পাথরের শহরে নয়। তাছাড়া আমারও একটা অতীত আছে। আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গিয়েছিল শুধুমাত্র হাইট তার থেকে একটু কম বলে।
মেয়েদের সম্পর্কে নেগেটিভ চিন্তাভাবনার জন্ম নেওয়া এটাও একটা কারণ। আমি এত কথা বলার পরেও সে চুপ করে বসে রইল। তখন বুঝতে পারলাম সে আমার সাথে যাবে না। আর যাবেই বা কী করে? গ্রামের মানুষ শহরে এসে মানিয়ে নিতে পারলেও শহরের মানুষ গ্রামে গিয়ে মানিয়ে নিতে পারে না। অন্তত তারা যারা সবসময় বিলাসিতা গাড়িতে বাড়িতে থেকেছে সবসময়, তারা গ্রামে টিকতে পারবে না। আমি তাই নাদিয়ার রুম থেকে চলে আসি। রাতে ঢাকা থেকে গ্রামে চলে যাব বলে সিদ্ধান্ত নেই। অনেক থেকেছি ঢাকার শহরে, আর নয়। মরলে নিজের গ্রামে বনবো। সকালে অপেক্ষা না করে রাতেই বাড়ি থেকে বের হয়ে পড়লাম। সকাল 10টার সময় গ্রামে পৌঁছে গেলাম। আমি ঢাকা ছেড়েছি ঠিক দুটো কারণে। ওখানে আমার ভালো লাগতো না। আর দ্বিতীয় কারণটা হলো আমি দেখতে চেয়েছি সত্যি কি নাদিয়া আমাকে বিয়ে করবে কিনা। এর জন্য তাকে আসার আগে আমি আমার গ্রামের ঠিকানা দিয়ে এসেছি। সে যদি আসে ভালো, তাকে গ্রহণ করে নিব। তাকে নিয়ে নতুন করে বাঁচতে শুরু করবো। আর যদি না আসে তবু কিছু করার নেই। যেভাবে চলছে সেভাবে চলতে থাকবে। নিজের জীবন আর কখনো নিয়ন্ত্রণ করব না। অন্তত আমার মন বলে নাদিয়া আসবে না। আসলে তখনই চলে আসতো আমার সাথে। আমি নাদিয়ার জন্য অপেক্ষা করতে শুরু করলাম কিনা জানি না। তবে মাঝে মধ্যে তার কথা মনে হতো। সে আসলে হয়তো জীবনটা অন্যরকম হতো, এমনটা উপলব্ধি করতে শুরু করলাম। কিন্তু নাদিয়া আর আসে না। দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, সে আর আসে না। অথচ আমি তার পথ চেয়ে বসে থাকি। কিন্তু সে দেখা দেয় না। অপেক্ষা মানুষের প্রতি মানুষকে দুর্বল করে তোলে। নাদিয়ার জন্য অপেক্ষা করতে করতে একটা সময় যে নাদিয়া ভালোবেসে ফেলবো জানতাম না আমি। 2 মাস পর হঠাৎ করে দেখা রৌদ্রমাখা বিকেলে একটা মেয়ে আকাশি রঙের শাড়ি পরে আমার বাড়ির দিকে এগিয়ে আসছে। আমি যখন বুঝতে পারলাম এটা নাদিয়া, তখন দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে দিলাম। জিজ্ঞাসা করলাম না এই 2 মাস সে কোথায় ছিল, কেন আসেনি, 2 মাস পর কেন আসলো। সে যে আমার কাছে এসেছে এতেই আমি অনেক খুশি। আর কিছু চাওয়া পাওয়া নাই। আমি তাকে জড়িয়ে ধরার পর সে বলল, খুব বেশি করে সময় অপেক্ষা করালাম না? কি করব বলো? ওই রাতে তুমি হুট করে এমন করে বললে, আমাকে কিছু বলার সুযোগ দিলে না। এত খারাপ লেগেছিল কি বলবো। তাই ভাবলাম তোমার একটা শাস্তি হওয়া উচিত। আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করবে। ইচ্ছে করে এতদিন আসিনি। আমি তার কথাগুলো শুনলাম, কিন্তু কিছু বললাম না তাকে। জড়িয়ে ধরে রইলাম। তাকে ছাড়ছিলাম না দেখে সে বলল, আর কতক্ষণ এভাবে জড়িয়ে ধরে থাকবে? আমি বললাম, জীবনে প্রথম কোনো মেয়েকে এভাবে এত আপন করে বিশুদ্ধতা নিয়ে জড়িয়ে ধরেছি, এত সহজে ছাড়বো না। নাদিয়া আমার কথার বিপরীতে বলল, জীবনে প্রথম? কেন ইশরাতকে জড়িয়ে ধরো নাই কখনো? আমি হেসে দিয়ে বললাম, ভুলেই গিয়েছি। সে আমাকে ছাড়তে বলে, কিন্তু আমি ছাড়ি না। ইচ্ছে করে এভাবে আদি অনন্তকাল তাকে জড়িয়ে ধরে বেঁচে থাকি। ভালোবাসার মানুষকে প্রথম জড়িয়ে ধরার মাঝে একটা মোহ কাজ করে, জানা ছিল না আমার। আমি যখন নাদিয়াকে জড়িয়ে ধরে থাকার পণ করলাম, তখন সে আমাকে সজোরে 2 হাত দিয়ে নিজের হালকা একটা ছাড়িয়ে নিয়ে তার পবিত্র ঠোঁট দিয়ে আমার অপবিত্র ঠোঁটকে কিছুক্ষণের জন্য ছুঁয়ে দিল। আমি তাকে আর জড়িয়ে ধরে থাকতে পারলাম না। পুরোপুরি শক খেয়ে দাঁড়িয়ে রইলাম। সে আমাকে রেখে ঘরে চলে গেল। চলে যাওয়ার আগে বলল, তোমার এমন শখ না দিলে তো আমাকে ছাড়তেই না, জড়িয়ে ধরে থাকতে। তাই দিতে হলো। কিছু মনে করো না। শুধু এমন একটা বিশুদ্ধ চুমু ডিজার্ভ করো। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।